নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প গভীর রাতের মাদল। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প গভীর রাতের মাদল। ঠাকুরমশাই, এই চিঠিটা একবার পড়ে দেখুন তো। আজ সকালে ডাকে এলো, মনে হচ্ছে বিবুধি কোনো একটা বিপদে পড়েছে। বলো কি হে? কই দেখি। হ্যাঁ, নিজেই পড়ে দেখুন। কিশোরী, চিঠিটা পাওয়া মাত্রই একবার বর্ধমানের শ্যাওলা দিঘিতে চলে এসো। এখানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। মনের ভুল কিনা জানি না, প্রতি রাতে আমি একটা মাদলের শব্দ শুনতে পাচ্ছি। একদিন কৌতূহলবশত বাইরে বেরিয়েছিলাম। অফিস থেকে যে ঘরটায় আমার থাকার ব্যবস্থা হয়েছে তার আশপাশটা জঙ্গলে। সারাদিন কাজের সাইটে থাকি, শুধু রাত হলে ঘরে চলে আসি, তবুও শান্তি নেই। আমি অফিসে জানালে হয়তো এখনই লোকজন পাঠিয়ে দেবে, তবে সেটা আমি চাইছি না। তুমি একবার চলে এসো, ঠিকানা রইল। বুঝলাম। এক কাজ করো, তুমি একবার গিয়ে ঘুরে এসো সেখান থেকে। আমি দুটো কবচ দিয়ে দিচ্ছি, দুজনে দুটো ধারণ করো। বিপদ যাই হোক, তোমাদের দুজনকে স্পর্শ করতে পারবে না। ঠাকুরমশাই, আপনিও চলুন না। তা যেতেই পারতাম, তবে কাল ব্রজভূষণ বাবু আর আমার জামাই এসেছিল বাড়িতে। চারিমায়ের সাত আগামীকাল। তোমার বৌঠানকে নিয়ে সেখানে যেতে হবে। বেশ, তাহলে আমি বেরিয়ে পড়ি। আর দেরি করাটা ঠিক হবে না। ট্রেন দেখে এলাম একটা 40 মিনিট পরেই আছে। আমি এলাম তাহলে ঠাকুরমশাই। কিশোরী সেদিন পৌঁছলো সন্ধ্যা 7টা নাগাদ। আমি যে অঞ্চলে রয়েছি সেখানে সন্ধ্যা 7টা রীতিমতো গভীর রাতের পরিবেশ বহন করে। যে রিক্সায় সে স্টেশন থেকে এসেছে সেটাও তাকে সম্পূর্ণ আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যায়নি। শ্যাওলা দিকে ঢোকার আগেই চৌরাস্তার মুখে তাকে নামিয়ে দিয়ে গেছে। কিশোরী হাত মুখ ধুইয়ে চৌকির উপর বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বলল, জায়গাটা কিন্তু একেবারে মন্দ নয় ভায়া। কোনো সাহিত্যিক বা কবি গোছের মানুষের জন্য এর থেকে অনুকূল জায়গা আর হয় না। এবারে বলো দেখি, ঘটনাটা কি? আমি গ্যাস স্টোভে চায়ের জল বসিয়ে বললাম, আমার ঘরের ডান দিক থেকে যে জঙ্গল দেখতে পাচ্ছ তা 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জঙ্গল পেরিয়ে ওপরে পৌঁছলেও জনবসতি নেই, কেবল একটি রেল লাইন আছে আর চাষ জমি। সপ্তাহ 2 আগে এই ছুটির দিনে আমি এক সহকর্মীকে নিয়ে এসেছিলাম বাড়িতে। তাকে নিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢুকি। বিশ্বাস করো, সেদিনের পর থেকে এই সমস্ত উপদ্রব শুরু হয়েছে। উপদ্রব বলছো কেন? কিসের উপদ্রব? কেন বলছি সেটা বুঝতে পারবে রাতেই। চা হয়ে গেছে, দাঁড়ো নামিয়ে নি। সেদিন চালে ডালে ফুটিয়ে নিয়ে রাতের খাবার দ্রুত খেয়ে নিলাম। কিশোরী ক্লান্ত ছিল, খাওয়া দাওয়া শেষে বেশিক্ষণ জেগে থাকতে পারল না। আমি যেন আশায় বুকে বল পেয়েছি বিস্তর। অন্যদিন যেমন রাত জেগে তটস্থ হয়ে বিছানার উপর বসে থাকি, আজ কিন্তু তার কোনো প্রয়োজন বোধ করলাম না। বরং দক্ষিণের জঙ্গলের দিকের জানলাটা খুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তাতে শেষ টান দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতে যাব, এমন সময় সেই অস্পষ্ট মাদলের শব্দ কানে ভেসে এলো। আমি কিশোরীকে ডাকলাম, কিশোরী, এই কিশোরী, ওঠো। সেই শব্দটা আবার বাজতে শুরু করেছে, শুনতে পাচ্ছ কি? কিশোরী লাফ মেরে উঠে বসল, কান পাতলো আমার কথা মতো। তারপর কুঞ্চিত চোখে বলল, এখানে আদিবাসীদের পট্টি আছে বোধহয় জঙ্গলে, তারাই এসব করছে। না 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 না, কোনো আদিবাসী গ্রাম বা পট্টি নেই। আমার অফিসে তাহলে খবর থাকতো। কিশোরী, স্থানীয় মানুষদের ব্যাপারে পাকা খবর রাখে আমার কোম্পানি। এমনকি আমি কাজে গিয়েও শুনেছি এখানে কোনো বর্বর বা যাযাবর শ্রেণীর অস্তিত্ব নেই। তাহলে তোমার টর্চটা নাও, আমিও টর্চ এনেছি। চলো, আজ এর উৎপত্তিস্থল নির্ধারণ না করে তো ছাড়বো না। আমিও কিশোরী বেরিয়ে পড়লাম, দুজন দুটি টর্চ নিয়ে। রাতের অন্ধকারের সাথে মানসিক কৌতূহল মিলেমিশে এক রহস্যময় পটভূমির সৃষ্টি হয়েছে চোখের সামনে। এর আগে যেদিন আমি একা বেরিয়েছিলাম সেদিন এতটা সাহস সঞ্চার করতে পারিনি নিজের মধ্যে। আজ ভয়ের উপাদানটি রহস্যে পরিণত হয়েছে একজন
সঙ্গী পাওয়ায়। আমরা দুজন হাঁটু সমান আগাছার জঙ্গল পেরিয়ে ঘন বনানির মধ্যে প্রবেশ করলাম। টর্চের আলো পর্যন্ত বেশি দূর পৌঁছয় না সেই জঙ্গলে। আকাশে মুক্তির মতো এক ফালি চাঁদ আছে, কিন্তু তা খুব সীমিতভাবেই অনুমতি পাচ্ছে জঙ্গলের ভূপৃষ্ঠিতে নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়ার। কিশোরীকে দ্রুত হাঁটতে দেখে আমি খানিক চলার গতি বাড়ালাম। যত এগোই শব্দটা যেন আরো একটু দূরে চলে যায়। আমি বললাম, কিশোরী, আমরা বহু দিকে যাচ্ছি না তো? কিশোরী ঠোঁটের উপর আঙুল দিয়ে আমায় শব্দ করতে নিষেধ করলো। আমি বিস্মিত হয়ে তার কাছে এগিয়ে গেলাম। পৌঁছে দেখি ওর টর্চের আলো একটি বিশেষ বস্তুর উপরে পড়ে স্থির হয়ে রয়েছে, আর সেই বিশেষ বস্তুটি আমার খুব চেনা। কিশোরীরও অলৌকিক আবিষ্কারের মতো পৃথিবীর কোনো অনৈসর্গিক সম্ভাবনার বাস্তবিক সমাপতন হতে গেছে মনে হলো। সেখানে পড়ে রয়েছে একটি পাসিং শুয়ের প্যাকেট। পরক্ষণেই শুনতে পেলাম একটি চিরপরিচিত কণ্ঠ। বিভূতি, এখান থেকে পালিয়ে যাও। যার সাথে ছুটছ সে কিশোরী নয়, সে অন্য কেউ। ততক্ষণে আমি শব্দ লক্ষ্য করে সেদিকে ঘুরে তাকিয়েছি। দেখি একটা মোটা গাছের কাণ্ডের পেছন থেকে মুখ বাড়িয়ে দৃষ্টি বিস্ফারিত করে আমার দিকে তাকিয়ে রয়েছে তারানাথ জ্যোতিষার্ণব। তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। আমি ঘুরে কিশোরীর দিকে তাকালাম। দেখলাম উক্ত জায়গায় কেউ নেই। এই বিশাল জঙ্গলের মধ্যে চাপা নিস্তব্ধতার মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। তারানাথের দিকে এগিয়ে গেলাম এক পা দুপা করে। সে কেসে বলল, যাও, বাড়িতে ফিরে যাও। আমি এখন আছি চারির বাড়িতে। রাতে ঘুম আসছে না দেখে বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট টানছি। কিন্তু আপনি? কথা শেষ হওয়ার আগেই তারানাথ মিলিয়ে গেল অকুস্থল থেকে। একটা ঠান্ডা বাতাস আমার সারা শরীরকে বাস্তবায়িত করে দিয়ে গেল। আমি একবারের জন্য কিশোরীকে খোঁজার চেষ্টা না করে এক ছুটে ফিরে এলাম ঘরে। দরজা দিয়ে বিছানার উপর বসে তখন আমি ঠক ঠক করে কাঁপছি। এমন সময় মনে পড়ে গেল, সিমডেগায় থাকাকালীন ঠিক এইভাবেই তারানাথের আবির্ভাব হয়েছিল আমার সামনে। বাজাং মারার গানের কথা মনে পড়ে গেল একই সঙ্গে। কোথাও না কোথাও এখানেও সেই আদিবাসী সম্প্রদায়ের একটা ইঙ্গিত আমি পেয়েছি। তবে কি? অনেকক্ষণ ধরে নানা পুরনো অভিজ্ঞতাকে এই ঘটনার সাথে মিশিয়ে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই উদ্ধার করতে পারলাম না। মাঝে একবারের জন্য মনে হলো আমি স্বপ্ন দেখছি না তো। পরক্ষণেই আমার ভুল ভাঙল কিশোরীর ব্যাগের উপর চোখ পড়তে। তারানাথের কথা মতো যদি কিশোরী না হয় তাহলে সে কোথায়? সারা রাত অপার বিস্ময়ে চোখ কান সতর্ক করে বসে রইলাম বিছানার মাঝখানে। গ্যাস বাতিটা একবারের জন্য বন্ধ হয়নি। ধীরে ধীরে রাতের আঁধার কেটে গিয়ে ভোর হলো। কিশোরী তবুও ফিরল না। কাজের সাইড থেকে একজন মজুর এসে আমায় রোজ তার ভ্যান রিক্সায় বসিয়ে নিয়ে যায় সেখানে। আজ সে এলে আমি তাকে ফিরিয়ে দিলাম। বললাম, আমার শরীরটা বিগড়েছে, আমি 2-3 দিন আসতে পারবো না। পরে গিয়ে কাজ দেখে সবার হিসেব তুলে নেব। সে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলতে চাওয়া কথাটা পেটের মধ্যে রেখেই বিদায় নিল। আমি বার কয়েক বাইরে বেরিয়ে জঙ্গলের দিকটায় চোখ রেখেছি। মনে মনে ভেবেছি চিঠি লিখে কি উল্টে বিপদ ডেকে আনলাম আমি। তখন সূর্য মাথার উপরে উঠেছে। আমি ঘরের মধ্যে চুপ করে বসে বসে ঘটমান দুর্ঘটনার কথা ভাবছি। এমন সময় বাইরের পাথরের রাস্তায় পায়ের শব্দ পেয়ে উৎসুক হয়ে বাইরে ছুটলাম। বাইরে বেরিয়ে দেখি কিশোরী নয়, আমায় আরও চমকে দিয়ে ঘরের সামনে দাঁড়িয়েছে আমার নতুন অতিথি, তারানাথ তান্ত্রিক। তার মুখে মিটি মিটি হাসি। আমাকে দেখে বলল, এসে পড়লাম। বিচলিত হওয়ার কিছু নেই। আজ রান্না বান্নার হাঙ্গামা করতে হবে না। আমি দুজনের খাবার সঙ্গে করে নিয়ে এসেছি। ঠাকুরমশাই, আপনি আমার ঠিকানা জানলেন কি করে? আর কিশোরী বা কোথাও উধাও হয়ে গেল? শান্ত হও। আগে আমায় এক গ্লাস জল খাওয়াও দেখি, বড্ড জল তেষ্টা পেয়েছে। আমি তড়িঘড়ি তাকে ঘরে এনে বসিয়ে কুজোর থেকে এক গ্লাস ঠান্ডা জল ঢেলে তাকে দিলাম। তারানাথ এক চুমুকে সবটুকু জল গলদ্ধকরণ করে বলল, তোমার এই জায়গাটা ভালো নয় বিভূতি। প্রথমত রিক্সা গরুর গাড়ি কিছু এদিকে আসতে চায় না, তার উপর সম্পূর্ণটাই জঙ্গলে ঘেরা। আমি আরো অস্থির হয়ে উঠছি দেখে তারানাথ বলল, দাঁড়াও দাঁড়াও, বলছি। তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, কিশোরী কাল আসার আগে তোমার ঠিকানাটা আমায় দিয়ে এসেছিল। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, কিশোরী কোথায় তা আমিও জানি না।
তবে সে কোন জায়গা থেকে উধাও হয়েছে তা আমি বুঝতে পেরেছি। কোন জায়গা থেকে ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, শ্যাওলা দিঘি ঢোকার মুখে যে চৌরাস্তায় কিশোরীকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে কিছুটা তোমার ঘরের রাস্তার দিকে এগিয়ে এলেই একটা মোটা তেঁতুল গাছ পড়ে। আশা করি তুমি লক্ষ্য করেছ। সেই স্থান থেকেই কিশোরী উধাও হয়েছে। কাল লক্ষণ শাস্ত্র নিয়ে রাতের বেলায় একটু বসেছিলাম চারিমায়ের শ্বশুর বাড়ির ছাদে গিয়ে। তার থেকে যেটুকু জ্ঞান অর্জন করলাম তা মোটেই ভালো নয়। আচ্ছা, তোমার হাতে সেই তাবিজটা এখনো আছে, তাই না? যেটা তুমি শিমডাগা থেকে ফিরে আসার পরে আমি তোমাকে দিয়েছিলাম। আমি জামার হাত তুলে তারানাথকে নিশ্চিত করলাম। তারানাথ খানিক চুপ করে থেকে বলল, প্রেতের লক্ষণ না জেনে কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না। সময় একেবারেই ভালো নয়। আন্দাজে ঢিল ছোঁড়াটা এ সময় ঠিক হবে না। এসো, এখন খাওয়া দাওয়া সেরে ফেলি। তুমিও মনে হচ্ছে সারা রাত ঘুমোওনি। খেয়ে স্নান করে একটু ঘুমিয়ে নাও। রাতে কি হয় বলা যায় না। বুঝলাম আগত সময়গুলো আমার জীবনের সব থেকে রোমহর্ষক সময়ের তকমা নিতে চলেছে। সবসময় তারানাথকে প্রশ্ন করে বিভ্রান্ত করতে আমার ইচ্ছে করে না। আমি তার কথা মতো কুয়োর জল তুলে স্নান করে তারানাথের নিয়ে আসা খাবার থেকে বিছানায় শুলাম। ছোটবেলার থেকেই মা পাশে শুয়ে থাকলে সমস্ত চিন্তা দুশ্চিন্তা নিজের থেকেই দূর হয়ে গিয়ে চোখের পাতায় ঘুম নেমে আসতো। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তারানাথ আমার ঘরে রয়েছে বলেই আমার মনের ভেতর থেকে সমস্ত অপার্থিব চিন্তাগুলো সন্ধ্যার পূর্বের উড়ন্ত বিকেলের হিমেল হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। রাত্রে ঘুম ভাঙল সেই মাদলের শব্দে। আমি লাফিয়ে উঠে বসলাম। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমি শুকনো গলায় ডাকলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন? কোনো উত্তর পেলাম না। আমি হাতড়ে হাতড়ে বিছানা থেকে নামলাম। এমন সময় দরজার দিকটা আলোকিত হয়ে উঠতে আমি সেদিকে এগিয়ে গেলাম। বাইরে এসে দেখি তারানাথ হাতে গ্যাস বাতি নিয়ে জঙ্গলের দিকে ফিরে চোখ বুজে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন ঠাকুরমশাই? তারানাথ ঈষৎ মাথা নেড়ে বলল, চলো দেখি, দরজাটা টেনে দিয়ে এসো। দরজার শিকল তুলে আমি ঠাকুরমশাইয়ের পিছু নিলাম। মাঝে মাঝেই শুনতে পেলাম উনি বিড়বিড় করে কিছু বলছেন আর এগোচ্ছেন। তবে আজ কিন্তু শব্দটির স্থান পরিবর্তন হচ্ছে না। তারানাথ মাঝে মাঝেই হাঁটার দিকটা পরিবর্তন করে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে কিছুটা। তার চলন দেখলেই মনে হয় ঘটনাপটের সঠিক দিক বরাবরই সে এগিয়ে চলেছে এবং তাতে তার কোনো সন্দেহ নেই। আরও বেশ খানিকক্ষণ বিক্ষিপ্তভাবে জঙ্গল ভেঙে এগিয়ে যাওয়ার পর অনতি দূরে থেকে একটা হলদে আলোর আভা কৃষ্ণ কালো অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে বলে মনে হলো। তারানাথ বলল, ওখান থেকেই আসছে শব্দটা। যতটা পারো নিঃশব্দে এগিয়ে চলো। আর এই আলোটা তোমার হাতে নাও। একটু জ্যোতি কমিয়ে দাও তো। তাই করলাম। ধীরে ধীরে ওই আলো লক্ষ্য করে এগোচ্ছি, আর হৃৎপিণ্ড যেন খঞ্জন পাখির মতন চঞ্চল হয়ে উঠেছে। তারানাথ হাতের ইশারায় আমায় সাবধান হওয়ার ইঙ্গিত করতেই আমি চোখের দৃষ্টি আরো প্রখর করলাম সামনের দিকে। দেখলাম একটা গম্বুজ আকৃতির বিশাল বস্তুর চূড়ার উপর দাউ দাউ করে আগুন জ্বলছে, আর জনাদশেক অর্ধাঙ্গন অসভ্য শ্রেণীর লোক সেই আগুনকে কেন্দ্র করে ঘুরছে আর মাদলের তাল তুলছে সমস্বরে। তারানাথ আঙুল তুলে গলা নামিয়ে বলল, কিশোরীকে দেখতে পাচ্ছ? তার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে দেখলাম লোকগুলির থেকে কিছুটা দূরে একটি মোটা গাছের গুড়ির সাথে কিশোরীকে বেঁধে রাখা হয়েছে। তারানাথ এক পা দুপা করে পেছোতে শুরু করেছে দেখে আমিও পিছোতে লাগলাম। আমার মাথায় হঠাৎ বিশ্রী একটা যন্ত্রণা হলো। কার্যকারণ বুঝতে না পেরে খানিকটা জঙ্গলের দিকে চলে আসার পর আমি জিজ্ঞেস করলাম, কিশোরী এখানে এলো কিভাবে? ওকে বেঁধে রেখেছে কেন? ঠাকুরমশাই, আমি কি পুলিশে খবর দেব? শান্ত হও, এ পুলিশের কাজ নয়। যা এখন চোখের সামনে দেখলে তা এতদিন দেখতে পাওনি কেন বুঝতে পারছো না? আমার মুখের থেকে কথা সরল না। তারানাথ ফেরার রাস্তা ধরল। ঘরে ফিরে এসে সে বলল, কিশোরীর আজ কোনো বিপদ নেই, তাই ফিরে এলাম এখানে।
তাছাড়া যাদের দেখেছ তারা কেউ কিন্তু শরীরধারী মানব নয়। প্রত্যেকের পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে অনেক পূর্বেই। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তবে আমরা দেখতে পেলাম কিভাবে? তারানাথ আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, আমার মানসিক শক্তি তোমার মধ্যে স্থাপন করেছিলাম বলেই তুমি দেখতে পেয়েছো আজ, না হলে তো তুমি আগেই দেখতে পেতে। তারানাথের রপ্ত শক্তির উপরে আমার কোনো সন্দেহ নেই। বললাম, ঠাকুরমশাই, কিশোরীকে আমরা ছেড়ে এলাম কেন? তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, কিশোরীকে আজ ছাড়িয়ে আনতে গেলে দুজনেই বিপদে পড়তাম। তোমায় আগেও তো বললাম যে কোনো শক্তির সাথে মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার পূর্বে আগে সেই শক্তির সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। এই শ্যাওলা দেখি গ্রামের কোনো আদি বাসিন্দার সাথে তোমার পরিচয় আছে কি? একটু ভেবে উত্তর দিলাম, হ্যাঁ আছে, দুজনের সাথে, কিন্তু তারা আদি নয়। তাদের কাছের থেকে পুরনো মানুষের খোঁজ অবশ্য নেওয়া যেতে পারে। বেশ, তবে কাল ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়ব। খুব শীঘ্রই কয়েকটা কথা আমায় জানতে হবে। কেন যে কিশোরীটাকে একা ছেড়েছিলাম? এমন দিনে অনুষ্ঠানটাও করলো। এতদিন পর্যন্ত এই বৃদ্ধির মুখে অতীতে ঘটে যাওয়া তার কিছু অলৌকিক ঘটনার কথা শুনেছি, তবে এমন পরিস্থিতিতেও তার ঠান্ডা মাথায় সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আমার কাছে তারানাথের চরিত্রকে আরো রহস্যময় করে তুলল। সে রাতে আমার ঘুম এলো না। তারানাথ দেখলাম দিব্যি নাক ডেকে ঘুমুলো বাকি রাতটুকু। ভোর নাগাদ যখন আমার একটু তন্দ্রা মতো এসেছে, ঠিক তখনই বৃদ্ধির কণ্ঠে শুনতে পেলাম, ওঠো হে, তোমায় ডাকতেও খারাপ লাগছে। এদিকে তুমি ছাড়া যাবই বা কার কাছে? উঠে পড়লাম। ভারী চোখের পাতায় একটু কুয়োর ঠান্ডা জলের ঝাপটা দিতেই ঘুমটা গেল কেটে। তারানাথকে নিয়ে শ্যাওলা দিঘির দিকে এগোলাম। এই অঞ্চলের নামকরণ হয়েছে যে বিশাল দিঘির কারণে। ওই অঞ্চলের দিঘি পার বরাবর একটা ছোট্ট গ্রাম রয়েছে। গ্রাম বলতে গোটা বিশেক বাড়ি নিয়ে একটা পাড়া। সে পাড়ার থেকে দুজন যায় আমার কাজের সাইটে মজুরি খাটতে। একজন রাম আর অন্যজন সুবল। দিঘির পাড়ে ঘুরতে গিয়ে আমি ওই গ্রামে একদিন ঢুকেছিলাম, তাই এই দুজনের বাড়ি আমি চিনতাম। আমি তারানাথকে নিয়ে প্রথমে সুবলের বাড়ি গেলাম। আমাকে দেখে তো আর তার চোখ একদম ছানা বড়া। ভেবেছে হয়তো কাজের কোনো ক্ষতি দেখে আমি তার কাছে জবাব চাইতে এসেছি। কাপা কাপা গলায় বলল, কি হচ্ছে সাহেব, আপনি এখানে? সুবল, আমি একটি সাহায্য চাইতে এসেছি। আমার কথা শুনে ঢোক গিলেও একবার তারানাথের দিকে তাকালো, তারপর বলল, সাহায্য? কি সাহায্য সাহেব? তোমাদের গ্রামে এখন সব থেকে পুরনো লোক কে আছে বলতে পারবে? সবচেয়ে পুরনো লোক? হ্যাঁ, নিমাই দাদু আছে সব থেকে পুরনো, কিন্তু এখন তেমন কানে শোনেন না। কেন বলুন তো? আমাদের একটু নিয়ে চলো দেখি। হ্যাঁ, আসুন না। এই আবার এমন কি কাজ? আসুন আসুন। আমরা ওর পিছু নিলাম। বিলের ধারের বুক সমান ঘাসবনের মাঝের থেকে পায়ে হাঁটার সরু সুরকি। সে পথ ধরে আরও 5 মিনিট হাঁটার পর গ্রামের একদম শেষ প্রান্তে একটি ছোট্ট অস্থায়ী কুটিরের সামনে গিয়ে পৌঁছলাম। সুবল বাইরে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। নিমাই দাদু, ও নিমাই দাদু গো, বাড়িতে আছো নাকি? ঘরের থেকে ঘোর সর্দি জড়ানো বুকের ঘ্যান ঘ্যানে কাশির শব্দ শুনতে পেলাম। সুবল হাতের ইশারায় আমাদের ভিতরে ঢুকতে বলল। ভেতরে এসে দেখলাম একজন শীর্ণকায় মৃত্যুর শরণার্থী অনেক কষ্টে উঠে বসার চেষ্টা করছে। তারানাথ করো জোরে তার চৌকির এক কোণে গিয়ে বসলো, তারপর বলল, বাবা, আমার নাম তারানাথ। আমি একটা কথা জানতে এসেছি আপনার কাছে। আসলে আমার এক বন্ধু বিপদে পড়েছে। ওকে বাঁচানোর জন্য কয়েকটা বিষয় আমার জানা খুব প্রয়োজন। তারানাথের এতক্ষণ বলে যাওয়ার কথাগুলির পরেও বৃদ্ধের মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো না। সুবল একটু মাথা ঝুঁকিয়ে বলল, ঠাকুর বাবা, একটু জোরে বলুন, উনি কানে খুব কম শোনেন। তারানাথ একটু গলা ঝেড়েই একই কথা আরও একবার উচ্চস্বরে বলল। বৃদ্ধ এবার তার দিকে তাকালেন, তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, কি জানতে চাও? এই শ্যাওলা দিঘিতে কি আগে কোনো সাঁওতাল উপজাতির গ্রাম ছিল?
বৃদ্ধ হ্যাঁবাচক মাথা নাড়লেন। তারানাথ সুবলের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল, তুমি কি তাদের ব্যাপারে কিছু জানো? সুবল মাথা জাগিয়ে না বলে দিতেই তারানাথ আবার বৃদ্ধির দিকে চাইল। তারপর বলল, ওদের ব্যাপারে আর কি জানেন বলতে পারবেন? বৃদ্ধ চোখ বুজে আবার চৌকিতে শুয়ে পড়ল। ধীরে ধীরে বলল, ছিল এখানে আগে সাঁওতালরা অনেক বছর ধরে ছিল। পরবর্তীতে ওরা নিজেরাই নিজেদের শেষ করেছে। কি করে? ওরা ওরা এক অপদেবতার পুজো করত। তার নাম সরাই বঙ্গা। সে দেবতা সমৃদ্ধি, সন্তান সব দেওয়ার ক্ষমতা রাখত, কিন্তু তার পরিবর্তে তাকে দিতে হতো প্রতি মাসে একটি করে মানুষের প্রাণ। আমরা আশেপাশে যারা ছিলাম সকলে তখন বাড়ি ছেড়ে পালাতে শুরু করি একে একে। খবর পাই তারা নাকি অন্য পাড়ার থেকে মানুষজন তুলে এনে বা মেরে এনে দেবতার পায়ে বলি দিত। পরবর্তীতে জানা যায় তারা নাকি নিজেরাই একে একে দল বেঁধে নিজেদের একজন করে হত্যা করতে শুরু করে। অবশেষে যেদিন দেখলো আর মাত্র 2 জন জীবিত আছে, সাঁওতাল গ্রাম পুরো শূন্য, তখন একে অপরের উপর আক্রমণ করে বসে এবং সেই লড়াইয়ের পরিণতি যে কি হয় তা কেউ জানে না। তারা আদৌ বেঁচে ছিল না মরে গেল তার কোনো হদিশ হয়নি। কিন্তু কিন্তু এসব জেনে তোমরা কি করবে? কি করবে? তারানাথ এতদিন ধরে হয়ে আসা সমস্ত ঘটনাটা সবিস্তারে বর্ণনা করল বৃদ্ধের সামনে। বৃদ্ধ কুঞ্চিত দৃষ্টিতে আমাদের মুখের দিকে কয়েকবার দৃষ্টি ঘুরিয়ে চুপ করে শুয়ে পড়ল। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করে বেরিয়ে এলাম বাইরে। তারানাথ সুবলের দিকে তাকিয়ে বলল, দেখো সুবল, আমি চাই না তোমাদের মনিবের কাজের জায়গাটার কোনো রকম ক্ষতি হোক। তাছাড়া বিভূতি আমার খুব ভালো বন্ধু, তাই এখন তুমি যা যা শুনলে একটা কথাও যেন কোনো ব্যক্তির সাথে আলোচনা করো না। সবে ঘটনার একটা দিক জানতে পেরেছি, বাকিটা জেনে গেলে আমি চেষ্টা করব সব আবার স্বাভাবিক করে দেওয়ার। শোনো সুবল, তুমি কদিন কাজে যেও না, আমি তোমার পরিশ্রমিকের টাকা কাটবো না, ঠিক আছে? আমি এই বিষয়টাকে আরো শক্তপোক্ত করার জন্য এই পদক্ষেপ নিলাম। জানি এসব গ্রামের মানুষদের বিশ্বাস নেই, তাই আর কি যতটা নিরাপদে ব্যাপারটাকে রাখা যায়। সুবল আমার কথা শুনে যে খুশি হয়েছে তা ওর মুখ দেখেই বুঝলাম, এবং এই বিশ্বাসও জন্মালো যে সে আর যাই হয়ে যাক মুখ খুলবে না বাইরে কোথাও। আমরা আবার ফিরে এলাম বাড়িতে। তারানাথ আপন মনে কিছু ভাবতে ভাবতে এগোচ্ছিল, তাই তাকে চলতি পথে কোনো প্রশ্ন করিনি। বললাম, কিশোরীকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ঠাকুর মশাই, আপনি কিছু ভাবলেন? তারানাথ চিন্তিত মুখে আমার দিকে চাইল, বলল, কিশোরী এখানে আসার আগে আমি ওর কাছে 2টো কবচ দিয়ে দিয়েছিলাম, একটি তোমার জন্য এবং একটি ওর জন্য। সেগুলো যতক্ষণ ওর কাছে আছে ততক্ষণ ওরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি ভাবছি ওরা কিশোরীকেই ধরলো কেন? তোমার সাথেও তো এটা আগে ঘটতে পারত। এই কথাটা আমার মাথাতেও যে আসছিল না তা নয়। আমি একটু তারানাথের দিকে এগিয়ে বসলাম। তারানাথ আপন মনে একবার মাথা নেড়ে বলল, কিশোরী নিশ্চয়ই কিছু একটা গোল বাঁধিয়েছে যেটা আমরা জানতে পারছি না। তাহলে উপায়? উপায় একটাই, আমায় কিশোরীর মনের সাথে মনোসংযোগ করতে হবে। তান্ত্রিক মতে এই ক্রিয়াকে বলা হয় মৌনচারণ। আমি আমার মানসিক সত্তাকে বিলীন করব কিশোরীর মনে, ফলে তার বর্তমান পরিস্থিতি ও ফেলে আসা ঘটনার কারণ সমস্তটাই জানতে পারবো আমি। কিন্তু এই প্রক্রিয়ার ক্ষতিকর দিক হলো
মৌনচারণ প্রক্রিয়া চলাকালীন পীড়িত মানুষটি আপাতভাবে নিজস্ব জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। এমতাবস্থায় যদি কিশোরী কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তবেই বিপদ। তোমরা আমার খুব কাছের মানুষ, বুঝলে? তোমাদের সঙ্গে কোনো রকম ঝুঁকি নিতেও মনটা সায় দেয় না। কিন্তু ঠাকুরমশাই, কিশোরীর সাথেই এমন কেন হলো? আর এটা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। কোনো উপায়ান্তর নেই। চলো আমরা একবার বেরোই, দেখি কিছু পাওয়া যায় কিনা। কোথায়? যেখান থেকে কিশোরী উধাও হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম। আমি সেই প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম তারপর থেকে স্টেশনে মুখ ওই রাস্তাটা যাওয়া পড়েনি। কাজের সাইডে যেতে গেলেও শ্যাওলাদিঘি আসার চৌরাস্তার মোড়ের আগে থেকেই ডান দিকের জঙ্গলের ভেতর থেকে একটি অস্থায়ী পথে চলে যেতে হয়। আর যদি নিতান্তই কোনো জিনিস আনবার প্রয়োজন পড়তো তবে কাউকে না কাউকে দিয়ে আনিয়ে নিতাম। তারানাথকে যাওয়ার পথে আমার কাজে যাওয়ার রাস্তাটা দেখালাম। তারপর আরও খানিকটা হেঁটে পৌঁছলাম সেই তেঁতুল গাছের তলায়। তারানাথ বলল, আমার সাথে সাথে থাকবে আর চোখ কান খোলা রাখবে। এই জায়গায় নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কাল যে লক্ষণ দেখতে পাইনি, আজ তা পাচ্ছি। অবাক হয়ে প্রশ্ন করলাম, কি দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই? তারানাথ আমার দিকে স্থির দৃষ্টিতে চাইল, তারপর বলল, তুমি দেখবে? দাঁড়াও তবে, ভয় পাবে না তো? আমি ভ্রুকুটি করে তারানাথের দিকে চাইলাম। তারানাথ আমার দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, আমার মানসিক শক্তি তোমার মধ্যে স্থাপন করলে তুমি দেখতে পাবে ঠিকই, কিন্তু এমন অবস্থায় তুমি যদি ভয় পেয়ে যাও তবে আমার জন্য সেটা বড্ড খারাপ হবে। তখন আমি খেয়েই খুঁজে পাবো না। বোঝই তো, বয়স হয়েছে এখন। তারানাথের কথা শুনে একটু অপ্রস্তুত লাগলেও বললাম, ঠাকুরমশাই, আমি প্রস্তুত। যদি এটা করে কোনো রকম উপকার হয় তবে আপনি করুন, আর যদি ক্ষতি হয় তবে। কাল রাতেও এই কাজ করেছি। জঙ্গল থেকে চলে আসাকালীন শরীরে কোনো অস্বস্তি বোধ করেছিলে কি? আমার মনে পড়ে গেল, কাল যখন আমি ওই ভয়ঙ্কর বিভীষিকা নয় দৃষ্টান্তের দিকে তাকিয়েছিলাম তখন আমার মাথাটায় কেমন যেন একটা যন্ত্রণা উঠেছিল। এইসব মাথা জাগিয়ে তারানাথের অনুমানকে সঠিক বলে প্রমাণ করলাম। তারানাথ একটু ভেবে বলল, আমি তোমায় এই শক্তিতে অবদ্ধ করছি। তবে মনে রাখবে, যাই দেখো না কেন, আমার অনুমতি ছাড়া কোনো রকম ক্রিয়া সেই ঘটনার বিপরীতে তুমি করবে না। আমি সম্মতি জানালাম। তারানাথ আমার দিকে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে বলল, এবার চোখ বুজে ফেলো। তাই করলাম। কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কান সজাগ করলাম। মনঃসংযোগ হওয়া মাত্রই আমি চমকে উঠলাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সেই অস্থির মাদলের শব্দ, যে শব্দ প্রতি রাতে আমি শুনতে পাই। এবার চোখ খোলো। বিস্মিত হয়ে চোখ খুললাম এবং তার সাথে বুকের ভেতরটা কেঁপে উঠল সামনের দৃশ্য দেখে। দেখলাম তারানাথের পেছনে গোটা তিনেক অদ্ভুত দর্শন মূর্তি স্থির দৃষ্টিতে তার পিঠের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি হাত নেড়ে তারানাথকে সাবধান করতে যাব, তারানাথ চোখ বিস্ফারিত করে আমায় শাসিয়ে দিল। নিজেকে সংযত করাটা সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলে মনে হলো আমার। কিন্তু তারানাথ বলেছে, আমি যাই দেখি না কেন, কোনো রকমের অভিব্যক্তি প্রকাশ সেই ঘটনার বিপরীতে করা যাবে না। আমি চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলাম, শুধু এই তিনজন নয়, আমাদের আশেপাশে এমন অনেক ছায়ামূর্তি রয়েছে যারা পাথর দৃষ্টিতে আমাদেরকেই পর্যবেক্ষণ করছে। আমি তারানাথের দিকে কিছুটা এগিয়ে যেতে সে বলল, এবার খোঁজ শুরু করো। যারা দাঁড়িয়ে আছে তারা থাকুক। আমি যতক্ষণ আছি, তোমার হাতে আমার দেওয়া তাবিজ যতক্ষণ আছে, ততক্ষণ তারা কোনো ক্ষতি করতে পারবে না। এসো। তারানাথের পেছন পেছন বাঁদিকের জঙ্গলের ভেতরে ঢুকলাম। যত ছায়ামূর্তি দেখতে পাচ্ছি তার সবগুলোই এই বাঁদিকের জঙ্গলের মধ্যেই অবস্থান করে আছে। আমার বাড়ি থেকে যে শব্দ শুনতে পাই তাও এই জঙ্গলের দিক থেকে। একটা জিনিস লক্ষ্য করে বুকের ভেতরটা শিউরে উঠল। তারানাথ পরপর দুটো ছায়ামূর্তি ভেদ করে সামনের দিকে এগিয়ে গেল। তার মানসিক শক্তি যতই আমার মনের মধ্যে স্থাপন করা হোক না কেন, আমি কিন্তু প্রত্যেকটা অশুভ উপস্থিতিকে এড়িয়ে এড়িয়ে নিজেকে বাঁচিয়ে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে তখন ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমরা। লক্ষ্য করলাম একটা মোটা শিশু গাছের গোড়ায় একদল অদ্ভুত দর্শন জীবের ভিড়।
প্রত্যেকের শরীরে কোনো না কোনো অংশ কুবলে উঠে গেছে কোনো অজ্ঞাত দুর্ঘটনাগ্রস্ত হয়ে। কিন্তু ক্ষত স্থানগুলিতে রক্তের কোনো ছাপ নেই। সাদা মাংসের মতো কিছু জড়ো হয়ে আছে সেসব স্থানে। তারানাথ বলল, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। বলে সে এগিয়ে গেল সে অপার্থিব অস্তিত্ব সমষ্টির দিকে। ঠাকুরমশাইয়ের পদশব্দ পেয়ে কিনা জানি না, সামনের মানুষরূপী ক্ষতবিক্ষত জীবগুলি একসঙ্গে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। তাদের প্রত্যেকের চোখে মুখে কেমন একটা দুঃখ বা যন্ত্রণার ছাপ। কয়েকজনের চেহারা ভয়াবহ কোনো দুর্ঘটনার স্মৃতি বহন করছে। তাদের মধ্যে একজন একটা ধারালো বল্লম জাতীয় অস্ত্র বের করে একটা হৃদয় বিদেহী চিৎকার করে উঠল এবং সেই অস্ত্র ছুঁড়ে মারল তারানাথকে লক্ষ্য করে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। নিজের অন্যতম কাছের মানুষকে এমন অজ্ঞাতভাবে হারিয়ে ফেলার ভয়তে কণ্ঠ থেকে আপনাতেই এক আর্তনাদ বেরিয়ে পড়ল, ঠাকুরমশাই! বাড়তে থাকা হৃৎকম্পের মধ্যেও তারানাথের এই স্বাভাবিক কণ্ঠ শুনে চমকে উঠলাম। চোখ খুলে দিকে আমরা সেই চৌরাস্তার মোড়ে তেঁতুল গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি। তারানাথ আমার ঘাড়ে হাত রেখে বলল, চলো, বাড়িতে চলো। আমি যা দেখার দেখে নিয়েছি, বাড়িতে গিয়ে তোমায় সবটা বলছি। আমরা বাড়িতে ফিরে এলাম। আমার মাথাটা ঠিক আগের দিনের মতো এই রাতের মতো যন্ত্রণায় ছুঁড়ে যাচ্ছিল। তারানাথ নিজে হাতে কলসি থেকে এক ঘটি জল ঢেলে আমার হাতে দিয়ে বলল, খেয়ে নাও, দোষ তোমার নয়। তোমার জায়গায় আমি হলেও ঠিক এমনই চমকে উঠতাম। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? তুমি এবং আমি এতক্ষণ ধরে যা যা দেখেছি ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে, তা জলের মতো সত্য। আগে একটা কথা বলি, তোমার মনে হয়তো প্রশ্ন আসছে যে কিভাবে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থেকে আশপাশটা বিচরণ করলাম। এই কথা তোমাদের আগেও বলেছি, আগমতন্ত্রের জ্ঞান থাকলে অন্ধেরও হস্তি দর্শন হয়। যাক, শাস্ত্রবাক্যে যাব না, সেসব না হয় মঠ লেনে একদিন হবে ক্ষণ। তবে বিভূতি, আমি এক ঝলকের জন্য হলেও স্পষ্ট দেখেছি যে জিনিসকে কেন্দ্র করে ওরা দাঁড়িয়েছিল তা একটি ভয়ঙ্কর দর্শন পাথরের মূর্তি, হাঁটু সমান উচ্চতায়। তার মাথার চুল নেমেছে মাটি পর্যন্ত, কপালে একটা বাদামি কালশিটে দাগ। শোনো, আমাদের আরও একটা ঝক্কি পোয়াতে হবে। এখনো আমি মুক্তির পথ খুঁজে পাইনি। শুধুই যদি অলৌকিকতার সঙ্গে দ্বন্দ্ব হতো তবে এতটা অপ্রস্তুত বোধ করতাম না। কিন্তু এক্ষেত্রে বিপরীত শক্তি এক দেবতা, আর নিমাই দাদুর কথা অনুযায়ী সেই দেবতার নাম সরাইবঙ্গা। আমি ঢোক গিলে প্রশ্ন করলাম, তাহলে এখন উপায়? তারানাথ দড়ির উপরে একবার মোলায়েমভাবে হাত বুলিয়ে বলল, আশেপাশে কোনো সাঁওতাল গ্রাম আছে জানো কি? আশেপাশে নেই, সে আছে প্রায় 40 কিলোমিটার দূরে। আমার কাজের সাইটে আসে তো কাজ করতে ওরা, একটা লরি ভরে। তাহলে ওখানেই চলুন, আর কাজ শেষ হবে সেই সন্ধ্যার সময়। তারানাথ উঠে দাঁড়িয়ে পুটলি কাঁধে নিল। আমিও জুতো জোড়া বদলে বেরিয়ে পড়লাম কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। দুদিন পর আমায় দেখে প্রত্যেকে হাতের কাজ ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। গুটি কয়েকজন ছাড়া সবার নাম কিন্তু আমি তখনও জানতাম না। মঙ্গল নামের এক যুবক ওদের দলনেতা এবং সে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তাকে ডেকে এনে তারানাথের সামনে দাঁড় করালাম। তারানাথ বলল, এখানে নয়, একটু অন্য জায়গায় গেলে হয় না? আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য একটা তাঁবু বাঁধা ছিল পাশে। আমরা তিনজন তার ভিতরে প্রবেশ করলাম। মঙ্গলের মুখে বিস্ময়ের ছাপ। সে বসে পড়ে বলল, কি হয়েছে রে বাবু? শুনলাম তোর নাকি বড় অসুখ বেঁধেছে। তা বেঁধেছে বই কি, তবে তার থেকে গুরুতর একটি কারণে তোমার কাছে ছুটে এসেছি। এখন সেই ওর নাম মঙ্গল। বেশ, মঙ্গল, তুমি সরাইবঙ্গা দেবতার ব্যাপারে কিছু বলতে পারবে কি? মঙ্গলের চোখ বড় বড় হয়ে উঠল, বলল, জি বাবা, পারবো। সে তো বড় ভয়ঙ্কর। মানুষের প্রাণ দিয়ে তার থেকে ধন সম্পদ আদায় করতে হয়। কেন, বাবুর বাড়ির ওখানে যে দল থাকতো বহু বছর আগে, তাদের কি হয়েছিল শুনিসনি? সরাইবাঙ্গার পাট সব সময় রক্ত দিয়ে ভিজিয়ে রাখতো ওই গ্রামের লোক। অবশেষে একজন ছাড়া নাকি গ্রামের কেউ বেঁচে ছিল না। সরাইবঙ্গার পাঠ কোথায় তোমার জানা আছে কি? জানবে না কিনে?
বাবা কাকার মুখে শুনেছি দূর দূর থেকে সেখানে দেবতাকে দেখার জন্য বস্তি উঠে আসতো ওখানে। তবে তবে তারা বেশি দিন সেসব কাফির বসতি টিকে থাকতে পারতো না। এক এক করে মানুষ মরতে শুরু করতো বস্তির। আসলে আমরা ছাড়া কোনো কোনো জাতির মানুষই এসব খবর রাখে না, কিন্তু বাবা আমাদের রাখতে হয়, কারণ দেবদেবী আমাদের সম্প্রদায়ে এক বিশাল জায়গা নিয়ে থাকে। তা তো ওদের কি বলবো, কিন্তু কি হয়েছে বলতো? শ্যাওলা দিঘির সরাই বঙ্গা আবার জেগে উঠেছে। আমাদের এক বন্ধু খুব বিপদে মঙ্গল। ওই দেবতার হাতের থেকে ছেলেটিকে বাঁচাতে হবে। কিভাবে ওই বঙ্গাদেবকে শান্ত করা যায় জানো কি? মঙ্গল ভয়ার্ত চোখে তারানাথের দিকে তাকালো, তারপর বলল, নিশ্চয়ই কোনো মানুষ এই কাজ করছে বাবা, নাহলে সারাইবাঙ্গা নিজে নিজে আসবে না। বছরে একদিন কেবল এই দেবতা মাটির তলা থেকে বাইরে বের হয়। কোন দিন? মঙ্গলের চোখে আতঙ্ক দেখতে পেলাম। সে কাঁপা কাঁপা গলায় বলল, দুদিন আগেই তো সেদিন গেছে বাবু। শ্রাবণের 15 তারিখ এই দেবতার পুজো হয় বাবু। আজ 17 তারিখ। আমি চমকে উঠে তারানাথের দিকে তাকালাম। দেখলাম তারানাথের চোখ পর্যন্ত বিস্ময় বড় হয়ে এসেছে। মঙ্গলের দিকে দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করল, তাহলে কি? তোদের বন্ধু কি ওই দিন সেই জঙ্গলে গেছিল? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। মঙ্গল লাফিয়ে উঠে বলল, বলিস কি বাবু, তাহলে তো সে আর বেঁচে আছে, কিন্তু কোথায় আছে তা আমরা জানি না। আমারই ভুল। তোমার মতো কিশোরীকেও যদি মধুসুন্দরী দেবীকে আহ্বানের বীজ মন্ত্র শিখিয়ে দিতাম, তবে তার অবধি পৌঁছতে পারতাম। আমি নিশ্চিত সে এখন আমাদের দুজনকে পাগলের মতো তার পাশে চাইছে। এক মুহূর্তের জন্য সিমডেগার সেই রাতের কথা মনে পড়ে গেল, যে রাতে তাঁবুর থেকে বেরিয়ে আমি মধুসুন্দরী দেবীর নাম নিয়ে তারানাথকে স্মরণ করেছিলাম এবং সে উপস্থিত হয়েছিল। মঙ্গল ফ্যাল ফ্যাল করে তারানাথের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর বলল, যদি বেঁচে থাকে তাহলে আমি একটা চেষ্টা করতে পারি। চল চল আমার সঙ্গে জঙ্গলে চল। আমরা বেরিয়ে পড়লাম মঙ্গলকে সঙ্গে নিয়ে। তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করার কথা, কিন্তু কখন যে আকাশে এমন দুর্যোগের পূর্বাভাস জন্মেছে টেরই পাইনি। পায়ে হেঁটে যখন আমরা তিনজনে সেই তেঁতুল গাছের নিচে এসে পৌঁছলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গল বলল, এই জঙ্গলের নামে অপবাদ আছে। সাধারণত বহু বছর ধরে এর মধ্যে কেউ ঢোকে না এবং ঢোকার প্রয়োজনও মনে হয় না। মানুষ ভুলেও গেছে সেসব কথা। তবে এক সময় কিছু কিছু মানুষ জঙ্গলের ভেতর থেকে মাদল বাজার শব্দ শুনতে পেত এই শ্রাবণের আগে। আমিও পেয়েছি, আমিও পাই সেই শব্দ। উত্তেজিত হয়ে বলেই ফেললাম কথাটা। মঙ্গল থমকে দাঁড়িয়ে বলল, পেয়েছিস বাবু? তার মানে তারা এখনো এখানে আছে। এই আত্মাগুলো শান্তি পায়নি, তার মানে এখনো আবে বা কি করে? বাবা কাকা বলতো ওদের মধ্যে একজন বেঁচে আছে, সে না মরা পর্যন্ত আত্মার শান্তি হবে না। কে সে? তা তো আমরা জানি না বাবু। আগে চল তোর বন্ধুকে বাঁচাই। এতগুলো বিপদের আশঙ্কা জেনেও নির্ভীকের মতো মঙ্গলের আত্মবলিদান সেদিন আমায় আপ্লুত করেছিল। তারানাথ হাতের ইশারায় আমাদের থামতে বলে চোখ বুজে কি যেন বিড়বিড় করল। তারপর আমাদের কেন্দ্র করে 3 বার প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে দাঁড়ালো। বলল, তোমাদের গাত্রবন্ধন করে দিলাম, আর কোনো বিপদের আশঙ্কা নেই। আর আপনি? আমার বুকে সেই মন্ত্র উল্কি করা আছে, আমায় স্পর্শ করতে পারবে না তারা। জঙ্গলের মধ্যে যে স্থানে সেই মূর্তিকে তারানাথ দেখেছিল, সেদিকেই হাঁটতে শুরু করলাম আমরা। প্রথমবার যতটা দূরে মনে হয়েছিল সে জায়গায় এবার কিন্তু পৌঁছতে অত সময় লাগলো না। জানি না তারানাথ সকলের দেখা সেই মূর্তিগুলিকে এখনো দেখতে পারছে কিনা, তবে আমার চোখে এখন তাদের কোনো অস্তিত্ব নেই। হঠাৎ বৃষ্টি নামলো ঝুপঝুপ করে। মঙ্গল সে মূর্তির সামনে মাথা ঝুঁকিয়ে একবার প্রণাম করলো, তারপর আমাদের দিকে চেয়ে বলল, বাবু, রক্ত এই বেদিতে পড়েছে। আমি মূর্তির কপালে রক্তের দাগ দেখতে পাচ্ছি, এ দেখবি আয়। আমি এগিয়ে গিয়ে দেখলাম সেই মূর্তি। তারানাথের কথা মতো সেই মূর্তির কপালে যে বাদামি রঙের পদার্থ লেগেছিল, তা এখন বৃষ্টির জলে গলে গলে পড়ছে কাঠামোর সারা শরীর বেয়ে। মঙ্গল বলল, বাবু, তোদের বন্ধু বেঁচে আছে কিনা জানি না, তবে এ রক্ত তারই রক্ত। বাঙ্গা দেবের কাছে উৎসর্গ করা হয়েছে, কারণ রাখি যারা এখানে থাকে তাদের দেহে তো আর রক্ত নেই। মঙ্গলের কথা শেষ হতে না হতে দূরের থেকে শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে, তারানাথ। চলো দেখি। বলে দ্রুত পায়ে শব্দ লক্ষ্য করে এগোতে শুরু করলো সে।
তখন চারিদিকটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আবার শুনতে পেলাম আমার নাম ধরে সেই ডাক। জঙ্গলের বাইরে এসে দেখি সুবল হাতে একটা লণ্ঠন নিয়ে চৌরাস্তার ধারে হতাশ চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারানাথকে দেখে সেদিকে দৌড়ে এসে বলল, বাবু বাবু, আপনারা চলেন, আপনার বাড়ির উঠোনে একখান লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওখানে অনেক লোকজন ডেকে এসেছে, আমার মনে হয় আপনাদের বন্ধু এটা। বলো কি? চলো তাড়াতাড়ি। রুদ্ধশ্বাসে ছুটে বাড়ি পৌঁছে দেখি সুবলের কথা মিথ্যে নয়। কিশোরী বাড়ির উঠোনে উপুর হয়ে পড়ে আছে। তার সারা শরীরে সদ্য ক্ষত চিহ্নের অন্ত নেই। হাতের মুঠো করে ধরে আছে একটা লাল চেলির পুটলি। অনুমান করলাম তাতেই হয়তো তারানাথের দেওয়া কবচগুলো রয়েছে। তারানাথ একবার নিচু হয়ে কিশোরী পিঠে কান রাখল, তারপর বলল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দ্রুত। আমি বাকিটা কিশোরী সুস্থ হলে ওর মুখেই শুনব। সরকারি চিকিৎসা কেন্দ্র ছিল 2 গ্রাম পরের ময়নাগাছি গ্রামে। সেখানকার ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল কর্মসূত্রে। প্রয়োজনীয় কিছু ওষুধপত্র শ্রমিকদের জন্য আমি সেখান থেকে আনিয়ে রেখেছিলাম। গদাই লস্করি চালের গরুর গাড়িতে চড়ে সেখানে পৌঁছতে পাক্কা 1.5 ঘন্টা লাগলো। টানা 2 দিনের অক্লান্ত পরিশ্রমে ডাক্তারবাবু কিশোরীকে সুস্থ করে তুলতে সক্ষম হলেন। ঠিক এরই মধ্যে ঘটে গেল আর এক অপ্রাকৃতিক ঘটনা, যে ঘটনা ব্যাখ্যা দেওয়া আমার মতো বিচার বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন মানুষের পক্ষে এক প্রকার কল্পনার আধার বলেই মনে হয়। ঘটনাস্থল থেকেই আপনাদের বলি। যেদিন কিশোরীকে নিয়ে আমি ও তারানাথ বাড়িতে ফিরলাম, সেদিন প্রায় সমস্ত দিনমজুর আমার বাড়ির সামনে এসে জমা হয়েছে। একটা চেয়ার এনে কিশোরীকে বারান্দায় বসালাম। তারপর মঙ্গলকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মঙ্গল? আমার প্রশ্ন শুনে সুবল এগিয়ে এলো সামনে, বলল, নিমাই দাদু মারা গেছে পরশু ভোরবেলা। তার চালার ভেতরে এক গভীর কুয়ো তৈরি হয়েছে। দেখলে মনে হয় ধস নেমেছে ঘরের ভেতর। এটা কিভাবে সম্ভব? সারাইবঙ্গার কাছে সবই সম্ভব বাবু। আমি তোকে বলছিলাম, সে দেবতা নিজে মাটির তলায় টেনে নিয়ে যায় তার শিকারকে। যদি সংকল্পিত মানুষটাকে না পায় তবে হত্যা করে সাঁওতাল গোষ্ঠীর মোরালকে। ওরা ওরা আমায় ভীষণভাবে জখম করেছে। আমার মাথা নিয়ে ঠুকে দিয়েছে একটা ছোট মূর্তির পাথরে। কেন জানি না পুরোপুরি শেষ করে দিতে পারেনি। আমি তারানাথের দিকে তাকালাম একবার। মঙ্গল বলল, সেই কারণেই সে সর্দারকে টেনে নিয়েছে। তার মানে বোঝ বাবু, এই নিমাই হলো সেই শেষ মানুষ যার জন্য অতগুলো মানুষ মরছে। পরবর্তীতে নাম পাল্টে এই গ্রামে আশ্রয় নেয়। এই মানুষটাকে আমাদের গ্রামে প্রতি বছর বাহা উৎসবে যেতে দেখেছি, যেটা তোদের মতো শিক্ষিত মানুষের যাওয়ার কথা নয়। তখন তো আর বুঝতে পারিনি। যাক, এই আপদেবতা কতটা ভয়ঙ্কর তা ছোটবেলা থেকে শুনে আসছি, আর প্রথম তার এই কলাপ দেখলাম। আমরা 3 জন সেই নিমাই নামের সাঁওতাল মোড়লের ঘরে সে জায়গা দেখতে গেছিলাম। সত্যি অবিশ্বাস্য সে দৃশ্য। প্রায় ফুট 15 একটি বিক্ষিপ্ত আকারের গর্তের সৃষ্টি হয়েছে সে ঘরের মাঝে, যে গর্তে এখনো তার ব্যবহার কয়েকটা পোশাক পড়ে আছে। নিশ্চয়ই মৃত্যুর পূর্বে চৌকির থেকে নেমে সে প্রাণে বাঁচবার চেষ্টা করেছিল, না হলে হয়তো চৌকি সমেত গ্রাস করে নিত সরাইবঙ্গার ক্রোধাগ্নি। ফিরে আসার সময় তারানাথ বলল, ওই তাবিজ দুটো এবার তোমরা হাতে বেঁধে নাও। বিভূতি তোমার তো একটা আছেই, এটাও গ্রহণ করো মন থেকে। দেবীর কৃপা না থাকলে কিশোরীকে হয়তো আমরা আর ফিরে পেতাম না। তুমি সেদিন জঙ্গলে ঢুকেছিলে কেন? মাথায় বিভূতির চিঠির ব্যাপারটা বারে বারে ঘুরছিল বলে কিনা জানি না, ওই চৌরাস্তায় রিক্সামায় নামিয়ে দেওয়ার পর থেকেই যেন জায়গাটা কেমন একটা দম মেরে এলো। নিজের কানকে সজাগ করে শুনলাম কোনো এক জায়গায় পরব লেগেছে সাঁওতালদের। মাদল, হই হুল্লোড় সব স্পষ্ট কানে আসছিল। শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলাম যারা সে অনুষ্ঠানে সামিল হয়েছে তাদের সবাইকে আমি চিনি। বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই কোনো এক মায়াজাল দেখছি আমি, আর আমার বিপদ অনিবার্য। জ্ঞান হারিয়েছিলাম হয়তো তখনই। তারপর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ওই আদিবাসী গোষ্ঠীকে। বাকি যা হলো তা খুব ভালোভাবে আমার মনে নেই। তবুও একবার নিশ্চিত না হলেই নয়। কি বলো বিভূতি, আর একবার দেখবে নাকি? আমার সঙ্গে তারানাথের রহস্যময় দৃষ্টি আদান প্রদান হলো। তারানাথ কিশোরীকে ধন্দে না রেখে ওকেও সমস্তটা জানালো।
আমরা আবার উক্ত স্থানে ফিরে যাওয়ার পর তারানাথ তার মানসিক শক্তি আমাদের দুজনের মধ্যে স্থাপন করল। এবার কিন্তু চারিপাশে কোনো ছায়ামূর্তি চোখে পড়ল না, কিন্তু যে জিনিসটা আমাদের হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার উপক্রম করলো তা হলো তারানাথের জায়গায় যে মানুষটি দাঁড়িয়ে আছে সে তো ঠাকুরমশাই নয়, বরং বর্তমানের মানুষটিকে আমি অদূর ভবিষ্যতেই দেখেছি। সিমডেগাই দেখা সেই মৃত্যুঞ্জয়, অর্থাৎ কিশোরী না চিনলেও আমি চিনি এটা হলো তারানাথের বর্ণনার অমর জীবন ভট্টাচার্য। কি হে, বাড়িতে গেলাম, কাউকে পেলাম না, এখানে দাঁড়িয়ে আছো যে? চমকে উঠে পিছনে তাকালাম, দেখি তারানাথ পরিপাটি পোশাক পরে কাঁধে নতুন ক্যাম্বিজের ঝোলা বাঁধিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিশোরী অবাক হয়ে একবার দ্রুত পেছনে তাকালো, তারপর বলল, আপনি এখানে? তাহলে তাহলে কি? আরে বলো না, কোনো মতেই বেরোতে দিল না বেআই পক্ষের লোক, তাই তো টানা 3 দিন পর আর বাড়িতে না ঢুকে তোমার বৌমাকে মঠ লেনে ছেড়েই এখানে চলে এলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প গভীর রাতের মাদল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।